তোমাকে ছাড়া এ আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না। চলো না আজ এরূপ কথা তোমাকে শোনাই। গান শেষ হতেই উচ্ছ্বসিত তামান্না জোরে তালি দিতে লাগলো, চোখে মুখে খুশির ঝিলিক। তালহা গিটারটা ফ্লোরে রেখে হেসে জিজ্ঞেস করলো, কেমন লাগলো গানটা? তামান্না মুগ্ধ চোখে তাকিয়ে বলল, অসাধারণ। আপনার গলার সুরটা একেবারে মন ছুঁয়ে গেল ভাইয়া। আস্তাগফিরুল্লাহ। তালহার হঠাৎ এমন প্রতিক্রিয়া চমকে উঠল তামান্না। চারপাশে তাকিয়ে কিছু ঘটেছে কিনা বোঝার চেষ্টা করলো, কিন্তু কোথাও কিছু অস্বাভাবিক দেখল না। কি হয়েছে? অবাক হয়ে জিজ্ঞেস করলো সে। তালহা গম্ভীর গলায় বলল, তুমি আমাকে ভাইয়া বলো কেন? আমার অলরেডি একটা বোন আছে, একাধিক বোনের দরকার নেই আমার। মুস্কি হাসল তামান্না। বিদ্যুতের ক্ষীণ ঝলকানি আকাশ চিরে আলো ফেলছে মাঝে মাঝে। অল্প অল্প শীতল হাওয়া বইছে, আকাশ জুড়ে ঘন মেঘ, যেন কোনো এক দুরন্ত ঝড় ঠিক প্রস্তুতি নিচ্ছেন আমার। হয়তো কালবৈশাখী নামবে এই রাতেই। তামান্নার সেই রহস্যময় হাসিটা দেখে তালহার কপালে ভাঁজ পড়ে গেল। ভুরু কুঁচকে তাকালো সে। ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করছে তার মনে। হাসছো কেন তামান্না ভাটিয়া? চোখ ছোট করে জিজ্ঞেস করলো তালহা। না, এমনি। কাজ ঝাঁকালো তামান্না। একদম না, কিছু একটা হয়েছে বলো। কচু হয়েছে। চোখ ঘুরিয়ে হঠাৎ করে উঠে দাঁড়ালো তামান্না। তালহা গিটার হাতে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ধ্যাৎ, কিছুটা অসন্তোষ প্রকাশ করলো তালহা। আকাশের গর্জন যেন আরো কাছে আসছে। হাওয়াটা ঠান্ডা, কাঁধে এসে লাগছে ফিসফিস করে। ঝড় হতে পারে, আবহাওয়াটা ভালো লাগছে না। একটু থেমে আবার বলল তামান্না, চলুন খেয়ে নেই, ভাইয়াও বোধহয় এখন খাবেন। চলো। তালহা নিচু স্বরে বলল। মাথা হেলিয়ে সামনে পা বাড়াল তামান্না। তালহা গিটারটা এক হাতে ধরে তার পেছন পেছন হাঁটতে লাগলো চুপচাপ। আজ যে প্রথমবার ওরার হাতে রান্না খেয়েছে আরিশ, তাও আবার নিজের পছন্দের সব খাবার। সাধারণত ভদ্রলোক করা ডায়েট মেনে চলে। প্রতিদিনের খাদ্য তালিকায় কার্বো কম, প্রোটিন বেশি, সবকিছু নিখুঁত হিসেবেই চলে। স্বাস্থ্য সচেতনতা তার জীবনের অপরিহার্য অংশ। তেজরিন খান আরিশ নিজের ফিটনেস ধরে রাখতে বরাবরই দৃঢ় সংকল্প। তবে আজ যে সব নিয়মের বাঁধন আলগা করেই পেট ভরে খেয়ে ফেলেছে। ভালোবাসার মানুষ যখন নিজের হাতে রান্না করে, তখন আর ক্যালোরির হিসেব চলে না। আরিশ খাওয়া শেষে ধীরে ধীরে হাত মুখ ধুয়ে উঠল। চোখে মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট। ঠিক সেই সময় তালহা আর তামান্না এসে ঢুকলো ডাইনিং রুমে। ওরার খাওয়া শেষ হয়ে গেছে। ভাবি, আপনি কেন কষ্ট করলেন? আমাকে একবার ডাক দিলেই তো হতো, মিনমিনে গলায় বলল তামান্না। ততক্ষণে তালহা চেয়ার টেনে বসে পড়েছে। তাসলিমাও এসে খাওয়ার জায়গায় বসেছেন। তবে সাবিহা নিজ ঘরে, তার এখন কিছুই খেতে ইচ্ছে করছে না। ডাক দিতে হবে কেন তামান্না? চোখ সরু করে বললেন তাসলিমা। তোমার কাজই তো এটা দেখাশোনা করা, কে কখন খাবে, কে বসেছে কে আসেনি এসব। আর তালহা, তোকে একটা কথা বলেছিলাম আমি, মনে হয় ভুলে গেছিস। তাসলিমা খাতুনের স্বরে একটা চাপা রাগ ছিল। তালহা কিছু বলল না, চুপ করে রইল। তামান্না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখনই আরিশ গলা খাকারি দিয়ে বলল, একদিন খেয়াল না রাখলে এমন কিছু হয়ে যায় না চাচি। আফটার অল ওর বয়স তো সাবিহার মতোই, বরং তার চেয়েও ছোট। ইচ্ছে মতো কিছু করার বা না করার বয়স এটা। আর তালহার গানের গলা দারুণ, ও তো শুধু গান শুনছিল। তাসলিমা খাতুন চুপ করে গেলেন। মনে মনে নিজের ছেলের ওপর ভীষণ রাগ করলেন। কখন আবার আরিশ কি বলে সেই ভয়ে ওরা মাথা নিচু করে বসে আছে। আরিশের হালকা মন্তব্য তামান্নার মুখে আবার হাসি ফুটছে। একটু স্বস্তির ছাপ নিয়ে সে সবার সামনে খাবার পরিবেশন করছে। হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালো আরিশ। চোখ পাখিয়ে ওরার দিকে তাকালো। তারপর এক ভরসা মেশানো ইশারায় বলল, নিজের ঘরে যেতে। ওরা বসা থেকে উঠে ডাইনিং রুম থেকে বেরিয়ে সোজা সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল। সাবিহা খেয়েছে? শুধালো আরিশ। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তাসলিমা। বললেন, মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে ফেলেছে প্রায়। আরিশের কপালে ভাঁজ গাঢ় হলো। কিছু না বলে ঘুরে দাঁড়ালো আর ডাইনিং রুম থেকে ধীর পায়ে বেরিয়ে গেল। জানালার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সাবিহা। পরনে সাদামাটা একটা টি শার্ট আর ঢিলে ঢালা প্লাজো। শহরে আসার পর থেকে তার ভিতরে বেশ কিছুটা বদল এসেছে, চেহারায়, পোশাকে,
ভাবনায়। এখন সে অনায়াসে ওয়েস্টার্ন ড্রেস পরতেও জানে। তার দৃষ্টি এখন বাইরের ঝাপসা আলোয় নয়, ভেতরের অন্ধকারে আটকে আছে। মাথায় কেবল একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছে, কিভাবে অরাকে চিরতরে আরিশের জীবন থেকে মুছে ফেলা যায়। চাইলে হয়তো চলে যেতে পারে সেই বাড়ি থেকে, কিন্তু যাওয়ার আগে এমন কিছু করতে চায় যেন অরার অধ্যায়টা বন্ধ না হলেও অন্তত নড়বড়ে হয়ে পড়ে, যেন ওর দম নিতে কষ্ট হয়, যেন আরিশ আর কখনো চোখ বুজে ওকে বিশ্বাস করতে না পারে। সাবিহা! চেনা কণ্ঠ শুনে চমকে উঠল সে। তড়িৎ গতিতে ঘুরে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে আরিশ, পরনে কালো টি শার্ট আর জিন্স, মুখে একরাশ ক্লান্তি আর চোখে কড়াভাবে চাপা রাগ। আরিশ, ভেতরে এসো। আরিশ ঘরে ঢুকে ধীরে চেয়ার টেনে বসল। সাবিহা সামনাসামনি এসে দাঁড়াতেই বলল, আরিশ না, আরিশ ভাইয়া বলে ডাকবে তুমি। বয়সে তোমার থেকে বড় আমি, সেটা কি ভুলে যাও? আরিশের কণ্ঠে গাম্ভীর্যের ছাপে স্পষ্ট। সাবিহার গা জ্বলে উঠল ভেতরে ভেতরে। ভাবছিল খাবারের কথা বলবে, হয়তো মমতা দেখাবে, তা না করে জ্ঞান দিচ্ছে। সরি, ইটস ওকে। খাওয়া দাওয়া ঠিক মতো করছো না কেন? আমি বিদেশে যাব না আরিশ। একটু থেমে ফের বলল, আমি বিদেশে যাব না ভাইয়া। কেন যাবে না? কত ছেলেমেয়ের স্বপ্ন দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে, আর তুমি সেই সুযোগ পেয়েও হাতছাড়া করতে চাচ্ছ? এক মুহূর্ত নীরব থেকে বলল সাবিহা, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। আরিশ চুপ করে গেল, এক দৃষ্টিতে তাকালো সাবিহার দিকে, তারপর ঠান্ডা গলায় বলল, দেখো সাবিহা, তুমি ওর সাথে যা করেছ তারপর তোমাকে এই বাড়িতে রাখার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু চাচার মেয়ে তুমি, তোমার সাথে অবিচার করতে পারবো না আমি। চাচা আমার জন্য অনেক কিছু করেছেন, তাই জন্য বলছি দেশের বাইরে যাও, লেখাপড়া করো, নিজের ক্যারিয়ার তৈরি করো। আচমকা সাবিহা আরিশের সামনে ফ্লোরে বসে পড়ল। আরিশ বিরক্ত হলো তাতে, কপাল কুঁচকে এলো তার। প্লিজ আরিশ ভাইয়া, আমাকে দূরে পাঠিও না, আমি এখানেই থাকতে চাই। বসা থেকে উঠে দাঁড়ালো আরিশ, রাগের চোখ লাল হয়ে গেছে তার। দূরে তো তুমি অবশ্যই যাবে সাবিহা, হয় পড়াশোনার জন্য, নয়তো অন্য কিছুর জন্য। আমার ওরার আশেপাশেও রাখবো না তোমাকে। আরিশ হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। চোখের সামনে ঝাপসা হয়ে গেল সব। খানিক বাদের আগে চেয়ারটা উপরে ফেলে দিল সাবিহা। নিজের চুল টানতে লাগলো। মৃত বাবার উপর ভীষণ রাগ হচ্ছে তার। মরার আগে কিছু জায়গা সম্পত্তি অন্তত তাদের নামে লিখে দিয়ে যেতেন। ঢাকা শহরে এত কিছু আরিশের, অথচ তালহাদের নামে কিছু নেই, আছে কেবল গ্রামে কয়েক বিঘা জমি। অনেকক্ষণ হলো ঘর এসে বিছানায় চুপচাপ বসে আছে ওরা। বারবার দরজার দিকে তাকাচ্ছে সে। আরিশকে রাগ করেছে? না, রাগ করাবেরই বা কি আছে, মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেসবের উত্তরও যেন নিজেই নিজে দিচ্ছে। বসে থাকতে আর ভালো লাগছে না তার, ভাবল শুয়ে পড়বে। ঠিক তখনই দরজা আটকে যাওয়ার শব্দে চমকে তাকালো সে। আরিশের চোখে চোখ পড়তেই বুকের ভেতর কেমন করে উঠল আরার। ভয় দৃষ্টি নত করে নিজেকে গুটিয়ে নিল বিছানার এক কোণে। আরিশ ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে। বিছানায় বসতে বসতে নিজের টি শার্ট খুলতে খুলতে শান্ত গলায় বলল, হোয়াটস হ্যাপেন হামিংবার্ড। ওরা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। উন্মুক্ত শরীরে অপূর্ব লাগছে তার রাগী ভূতকে। কিন্তু ভদ্রলোকের চোখগুলো অমন লাল কেন? কার সাথে রাগ করলো? ওরার ভর্ত দৃষ্টি দেখে মুচকি হাসল আরিশ। ওরা একটু হলেও স্বস্তি পেল তাতে। আপনি রাগ করেছেন কেন? কারণ আমি তোমার রাগী ভূত, সেজন্য। চমকালো ওরা। উনি কিভাবে জানলেন এই নাম? আমতা আমতা করে শুধালো, আপনি কিভাবে? আরিশ ওরার দিকে এগোলো, জাপটে ধরে কোলে তুলে বসালো তাকে। শাড়ি পরে এভাবে বসতে একটু অস্বস্তি লাগছে ওরার, কিন্তু কি আর করার। ওই যে সেদিন নেশার ঘরে বলেছিলে। লজ্জায় চোখ মুখ কুঁচকে ফেললো ওরা। আর কি কি বলেছিল, করেছিল, সেসব ভেবে হাঁসফাঁস করছে। আর কি কি করেছিলাম? থেমে থেমে প্রশ্ন করছিল ওরা। আরিশ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখের গভীরে। তারপর নিঃশব্দে হাত রাখলো ওরার কোমরে। ওরার নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। বুঝতে পারছিল কি হতে যাচ্ছে। আরিশ ধীরে এগিয়ে এলো। তার চোখ আটকে রইল ওরার ঠোঁটে। আরিশের আগ্রাসী চুম্বনে এলোমেলো হতে লাগলো সে। মিনিট 5 ওভাবেই চলল। যখন আরিশ থামল,
তখন ওরা টালমাটাল অবস্থা, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। আরিশের চোখে মুখে দুষ্টুমির ঝিলিক। এসব করেছিলে হটি? হটি? চোখ বড় বড় করে ফেলল ওরা। আরিশ তাকে হটি বলল কেন? তার মানে নেশার ঘরে সেরকম আদর করেছে? সি সি, নিজের হাত দিয়ে চোখ মুখ চেপে ধরল ওরা। আরিশের অবস্থা দেখে হাসছে। এমনিতেই কিস করতে গিয়ে ঠোঁটের সব লিপস্টিক ঘেটে গিয়ে থুতনিতে লেগে গেছে, তার ওপর এমন বোকা বোকা কাজকর্ম। ওরে লজ্জা রে, সেদিন কোথায় ছিল এত লজ্জা? তখন তো আমি বারণ করা সত্ত্বেও শোনোনি। ওরা কিছু বলল না, চুপ করে রইল ওভাবেই। আজ আমিও বারণ শুনবো না পাখি। আই ওয়ান্ট ইউ টু বি মাইন রাইট হিয়ার রাইট নাও। আই ক্যান টেক ইট এনিমোর, আই নিড ইউ। আচমকা আরিশের এমন আবদারে ঘাবড়ে গেল ওরা। চেহারা থেকে হাত সরিয়ে কিছু একটা বলতে যাবেই এমন সময় আরিশ হাত দিয়ে ওরার মুখ চেপে ধরল। ওরা আরিশের দিকে তাকালো, চোখে মুখে তীব্র মোহ তার। ভয় পেল ওরা, না জানি কি করে এবার আরিশ। চুপ, না বলবে না হামিংবার্ড। আজকে আমি ধৈর্য আর ধরতে পারছি না, তুমি জানোই তো আমি বড্ড অধৈর্য। আরিশ কথা বলতে বলতেই বিছানায় শুয়ে দিল ওরাকে। শাড়ির আঁচল পাশে সরিয়ে ওরার উপর চড়াও হলো সে। মুহূর্তের মধ্যে ওরার পুরো মুখমণ্ডল এবং গলা আরিশের ঠোঁটের স্পর্শে ভরে উঠল। হাঁসফাঁস করছে ওরা। আরিশ তাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। সেই পাগলামি, সেই হিংস্রতা। এমনিতে আরিশ সাধারণত শান্ত এবং স্বাভাবিক থাকে, তবে বিশেষ মুহূর্তে তার আবেগের তীব্রতা তাকে কখনোই পুরোপুরি শান্ত থাকতে দেয় না। এই মুহূর্তগুলোতে তার অনুভূতি আরও গম্ভীর হয়ে ওঠে, যা তার আচরণে পরিবর্তন নিয়ে আসে। আরিশ প্লিজ শুনুন। চুপ, অন্য কিছু বলো পাখি, যেমন কিসমি আরিশ, অথবা আই ওয়ান্ট মোর, প্লিজ বেবি সে দ্যাট। ওরার চুল খামচে ধরে বলল আরিশ। সে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে ওরা শাড়ি, চুড়ি, গয়নাগুলো। ওরা চাইলেও থামাতে পারছে না আরিশকে, তাই বাধ্য হয়ে চুপ করে রইল। কিছুক্ষণের মধ্যে আরিশের মেজাজ বিগড়ে গেল। শোয়া থেকে উঠে বসে হাঁপাতে লাগলো সে। সমস্যার কথা আগে বলনি কেন? বলতেই তো চেয়েছিলাম। আপনি শোনার অবস্থায় ছিলেন? কলার চেপে ধরে বসে আছে আরিশ, গলা শুকিয়ে গেছে তার। বিছানা থেকে পোশাক হাতে নিয়ে উঠে দাঁড়ালো সে। ওরাও উঠে বসেছে। গায়ে বিছানার চাদর। আরিশের চোখে মুখে তীব্র রাগ, যেন একটি আগুনের শিখা। ওরাকে একেবারে চমকে দিয়ে ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করলো আরিশ। ওরা ভয়ে আতঙ্কে কিছু বলতে পারল না। সে শুধু নিঃশব্দে বসে রইল। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে গেল আরিশ। ঘরের ভাঙাচোরা অবস্থায় তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল ওরা। সব কিছু তছনছ করে ফেলেছে আরিশ। সারা রাত ওইভাবে বসে রইল ওরা, অপেক্ষা করতে লাগলো আরিশের। কিন্তু সে আর ফিরে এলো না ঘরে। ফজরের আজানের আগে আগে চোখ লেগে এলো ওরার। কখন ঘুমিয়ে পড়েছিল টেরও পেল না সে। ভোরের আলো ধীরে ধীরে ঘরে প্রবেশ করছে। সকালে নরম রোদ জানালা দিয়ে ভেসে আসছে। বাইরে যানবাহনের কর্কশ শব্দ কানে ভেসে আসে, তবে জানালা বন্ধ রাখলে শব্দটা অনেকটাই কমে যায়। কিন্তু ওরা সবসময় জানালা খোলা রেখেই ঘুমায়। রাতের আকাশে মেঘ জমেছিল, তবে ঝড় বৃষ্টি হয়নি। শুধুমাত্র এক ঠান্ডা মৃদু হাওয়া গুঞ্জরিত হচ্ছিল। অ্যালার্ম ঘড়ির শব্দে হঠাৎ নড়ে চড়ে উঠল ওরা। সকাল 8:30টার অ্যালার্মটা সেট করা ছিল। এটি মূলত আরিশের অফিসে যাওয়ার জন্য, তবে প্রতিদিনের মতো আজও ওরার ঘুম আগে ভেঙে গেছে। আজও তার ব্যতিক্রম হয়নি। ঘুম ঘুম চোখে কিছু সময়ের জন্য তাকিয়ে থেকে ওরা বুঝতে পারল আজও সে আরিশের বুকের মধ্যে শুয়ে আছে। পুরো বিষয়টা বুঝতেই তার ঘুম ঘুম ভাব একেবারে কেটে গেল। চোখে ভালো করে তাকিয়ে দেখল, হ্যাঁ, আরিশই তার সামনে শুয়ে আছে, আর ওরা আরিশের হাতের ওপর শুয়ে তার বুকের দিকে মুখ গুজে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল ওরা। মনে মনে ভাবল, যাক, লোকটার রাগ কমেছে। তবে ওরার মনে কোনো দোষ ছিল না। অনেকবার সে চেয়েছিল বলার সমস্যা আছে, কিন্তু কে শোনে কার কথা। গুড মর্নিং হামিংবার্ড। আরিশের ঘুম জড়ানো কণ্ঠটা দারুণ লাগে ওরার। মিষ্টি করে হাসল ওরা। গুড মর্নিং। 8:30 বেজেছে। হ্যাঁ, ঘড়ি তো তাই বলছে। 8:40 বেজেছে। আর মোড়া ভেঙে ওরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল আরিশ। মনে হচ্ছে টম তার জেরিকে বুকের মধ্যে লুকিয়ে রেখেছে।
ওরা আরিশের বুকে মুখ গুজে আছে আর মুচকি মুচকি হাসছে। আরিশের গায়ের গন্ধটা খুব ভালো লাগে ওর। তাহলে এখন উঠতে হবে যান। অফিসে যাইনি 3 দিন হলো, গিয়ে দেখতে হবে কি অবস্থা এখানকার। শোয়া থেকে উঠে বসলো আরিশ। ওরা উঠে বসেছে। হ্যাঁ, যেতে তো হবেই। আর বলো না, একটু চোখের আড়াল করলেই সবাই লুটেপুটে খাওয়ার চেষ্টা করে। বিয়ের পর থেকে ইতালিতে একবারও যাওয়া হয়নি বলে ওখানকার অবস্থা কি হয়েছে তা শুনলে একা মানুষ 2 জায়গায় থাকা সম্ভব না। ভাবছি তালহাকে ভালো করে কাজকর্ম শিখিয়ে ইতালিতে পাঠিয়ে দেব। কেমন হবে? ওরা অবাক লাগছে। আরিশ তার সাথে কাজের বিষয়ে আলোচনা করছে। হামিংবার্ড সে সামথিং। হ্যাঁ, ভালোই হবে। নিজেদের লোক থাকলে আপনাকে আর টেনশন করতে হবে না। হ্যাঁ সেটাই। থাকো, ফ্রেশ হয়ে আসছি আমি। আচ্ছা। ওয়াশরুমের দিকে এগোলো আরিশ। ওরা চটজলদি জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরের দিকে এগোলো। রোদ উঠেছে, আলোয় ধীরে ধীরে ভরে উঠছে চারিদিক। রাস্তায় গাড়ির শব্দ, মানুষের হাঁটার তাড়া। শহর জেগে উঠেছে নিজের চেনা ব্যস্ততায়। দোকানপাট খুলছে, চায়ের স্টলে ভিড় বাড়ছে। অফিস মুখো মানুষের মুখে তাড়া। রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন রোকসানা মল্লিক। নাস্তা তৈরি হয়ে গেছে প্রায়। নয়নার নাস্তা সেরে স্কুলে যাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসে পড়ে। সোলাইমান মল্লিক মাত্র রেডি হয়ে ডাইনিং রুমে প্রবেশ করলেন। পরনে ফর্মাল পোশাক, মুখে হালকা চাপদারি ওনার। আজকে আমি তোকে স্কুলে পৌঁছে দিয়ে আসবো। চেয়ার টেনে বসতে বসতে বললেন সোলাইমান। আমি তো একাই চলে যেতে পারবো বাবা, তোমার আবার কষ্ট করতে হবে না। সে আমি বুঝবো, পাকা বুড়ি একটা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আহ্লাদি স্বরে বললেন তিনি। নয়না মুচকি হাসলো। এর মধ্যে রোকসানা খাবার হাতে ডাইনিং রুমে এলেন। কি কথা হচ্ছে বাবা মেয়ের মধ্যে? তেমন কিছু না মা, আমাকে আজ বাবা স্কুলে পৌঁছে দিয়ে আসবে। তাহলে তো ভালোই। রোকসানা মল্লিক বাপ মেয়েকে খাবার পরিবেশন করে দিচ্ছেন। সোলাইমান মল্লিক খাবার খেতে শুরু করলেন। প্রায় 2 মাস হবে ওরাকে দেখি না। সেই যে এলো, তারপর আর কোনো খোঁজ নেই মেয়েটার। আমার সাথে ফোনে কথা হয় মাঝে মধ্যে। বলতো সব কিছু ঠিকঠাক চলছে এখন। আরিশ আগের থেকে বদলে গেছে, ওর খেয়ালও রাখছে, বললেন রোকসানা। সোলাইমান মনোযোগ দিয়ে শুনলেন সব। নয়নাও কথা শুনতে শুনতে খাওয়া শেষ করলো। যাক, তাহলে ভালোই আছে। আমার সাথে তো আরিশের খুব একটা দেখা হয় না। আমাদের কাজ কেবিনের মধ্যেই, মাসে একবার হয়তো বসের কাছে যেতে হয়। বুঝতে পেরেছি। ভাবছি আরিশকে কল করব, কল করে বলবো মেয়েটাকে নিয়ে 2 দিন থেকে যেতে। সুলাইমান খাবার শেষ করে পানিটুকু খেয়ে বললেন, এত ভালো কি হয়েছে সে? মানে আরিশকে এতটাই পরিবর্তন হয়েছে যে বললে ওরাকে নিয়ে চলে আসবে। দীর্ঘশ্বাস ছাড়লেন রোকসানা। নয়না এর মধ্যে বসা থেকে উঠে দাঁড়ালো। ভাইয়া অনেক ভালো বাবা, দেখো আপুকে নিয়ে ঠিক বেড়াতে আসবে। নয়নার কথায় মুচকি হাসলেন রোকসানা। সুলাইমান বললেন, এলেই ভালো। আজ যে তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সেদিকে কারো খেয়াল আছে নাকি ওরা আর পড়াশোনাই করবে না? নয়না ও রোকসানা একে অপরের মুখ চাওয়াচাই করলো একবার। রোকসানা বললেন, আমি ওরার সাথে কথা বলে দেখব। যদিও তোমার মেয়ে লেখাপড়া অপছন্দ করে, কিন্তু গ্রাজুয়েট তো কমপ্লিট করবে অন্তত। সুলাইমান ডাইনিং রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, হ্যাঁ বলে দেখো, আমি এলাম। নয়না আয় তাড়াতাড়ি। হ্যাঁ বাবা চলো। নয়না মাকে ইশারায় বিদায় জানিয়ে বাবার সাথে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলের ওপর ধোয়া ওঠা ভুনা মাংসের প্লেটটা রাখতে গিয়ে তামান্না হঠাৎ থমকে গেল। পাশ থেকে পানির গ্লাস তুলতে গিয়ে ওরা হঠাৎ কেঁপে উঠল। বিষয়টা তামান্না খেয়াল করছে। ভাবি, আপনি ঠিক আছেন? তামান্নার কণ্ঠে উদ্বেগ। ওরা জবাব দিল না, কিংবা জবাব দেওয়ার মতো অবস্থায় নেই সে। তার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে এসেছে, চোখের পাতা ভারী, হাঁটু কেঁপে উঠল হঠাৎ। তামান্না কিছু বলার আগে ওরা এতটুকু দেহটা ধপ করে নিচে পড়ে গেল। তামান্না আতকে উঠে ছুটে গেল তার কাছে। ভাবি, ভাবি চোখ খুলুন। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওরার। নিঃশ্বাস চলছে কিন্তু খুব ধীরে, যেন এক একটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরিশ তখন নিজের ঘরে রেডি হচ্ছিল। কেমন হৈহুল্লোর শব্দ শুনে দরজা খুলতে তামান্নার চিৎকার ভেসে এলো কানে। এর মধ্যেই তামান্নার ডাক শুনতে পেল আরিশ। ভাইয়া জলদি আসেন, ভাবি ভাবি অজ্ঞান হয়ে গেছে। তামান্নার কথায় সব কিছু এলোমেলো হয়ে গেল আরিশের। ছুটে ডাইনিং রুমে গেল সে। তামান্না ঘাবড়ে গিয়ে ওড়না দিয়ে ওরার মুখে পাখার মতো বাতাস করছে। ইতিমধ্যে ডাইনিং রুমে পৌঁছে গেছে আরিশ। সে মেঝেতে হাঁটু করে বসে
অরার মাথায় নিজের কোলে তুলে নিয়ে বলল, পানি নিয়ে আয়। রুমে পানি আছে কিনা জানি না, কপালে জলপট্টি দিতে হবে। তামান্না আরিশের কথা মতো পানি আনতে গেল। আরিশ এক মুহূর্ত দেরি করল না, পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে ট্যাপ করেই বলল, ডক্টর রায়হান জরুরি, এখন আমার বাসায় আসুন, এক মুহূর্ত দেরি করবেন না। ওপাশ থেকে কিছু বলতে আরিশ কণ্ঠ চেপে বলল, আমি লোক পাঠাচ্ছি আপনাকে আনতে, সময় নষ্ট করবেন না, আমার ওয়াইফ সেন্সলেস হয়ে গেছে। কথা শেষে অরাকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে এগোলো আরিশ। তামান্না পিছু পিছু পানির গ্লাস ও বাটি নিয়ে যাচ্ছে। সাবিহা ও তাসলিমা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছে কেবল। চল তো একবার গিয়ে দেখে আসি, নয়তো পরে আরিশ আবার কিছু মনে করতে পারে। রাগে অসহ্য লাগছে সাবিহার, সবসময় আরিশকে সমীহ করে চলতে হচ্ছে তাদের, এই অনুগত্য ভালো লাগে না তার। চলো দেখি কি হলো বেডির, বাচ্চা কাচ্চা হবে না তো? মায়ের এমন কথায় চমকালো সাবিহা, কিছুটা উত্তেজিত হয়ে বলল, আরে না, তা হবে কিভাবে? ওদের মধ্যে তো স্বামী স্ত্রীর সম্পর্কই নেই। সেদিন অরার জামা কাপড় চেঞ্জ করার জন্য তামান্নাকে ডেকেছিল আরিশ। সবকিছু ঠিকঠাক থাকলে বউয়ের পোশাক বদলাতে অন্য কাউকে কি ডাকতো? তাও ঠিক, তোর কথায় যুক্তি আছে, চল চল। অরাকে কোলে তুলে সোজা নিজের রুমে নিয়ে এসেছে আরিশ। তামান্না হাতে বাটি আর পানি গ্লাস নিয়ে আসছে। আরিশ অরাকে বেডে শুয়ে দিয়ে কপালে ঠান্ডা পানির পট্টি চেপে ধরল। নিচে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাক, ডাক্তার এলেই সোজা রুমে নিয়ে আসবি, লেট করবি না। তামান্না মাথা নেড়ে দ্রুত পা চালিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। অরা প্লিজ, চোখ খোলো পাখি। অরার কোনো প্রতিক্রিয়া নেই। আরিশের অস্থির লাগছে, এতটা অস্থির এ জীবনে কখনো লাগেনি তার। কেমন মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে। অরার কপালে গালে পরপর কয়েকটা চুমু খেল সে, চোখ টলমল করছে তার। এই অরা, কি হয়েছে তোমার? কথা বলো আমার জান বাচ্চা। দেখো এর আগে ভুট্টা কেমন ভয় পাচ্ছে, তার হামিংবার্ডকে হারানোর ভয় হচ্ছে তার। একটিবার কথা বলো। আরিশ একা একা বকতে লাগলো। সাবিহা ও তাসলিমা ঘরে এলেন। আরিশ কেমন বিধ্বস্ত অবস্থায় দেখে দুজনেই ভীষণ অবাক হয়েছে, তবে কেউ কোনো কথা বলছে না। কি জানি আরিশের মন মেজাজ কেমন, কিছু জিজ্ঞেস করলে যদি ফোঁস করে ওঠে, তার থেকে চুপ করে দাঁড়িয়ে থাকাই বেটার। 15 মিনিট পর ডাক্তার রায়হান আরিশের রুমে প্রবেশ করলেন। চোখে মুখে ক্লান্তি, কিন্তু আরিশের ফোন পেয়ে তিনি সব ফেলে চলে এসেছেন। মিস্টার আরিশ, কোথায় রুগী? এদিকে দ্রুত দেখুন প্লিজ। এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার কাছে গিয়ে অরার প্রেশার মাপলেন, পালস চেক করলেন, একদম পেশাদার ভঙ্গি। তারপর মুখ গম্ভীর করে বললেন, ব্লাড প্রেশার বেশ নিচে নেমে গেছে, হিমোগ্লোবিন সম্ভবত খুব কম, এনিমিয়ার কারণে এমনটা হতে পারে। এখনই একটা ইনজেকশন দিচ্ছি, স্যালাইন দিতে হবে একটু পরে। ইনজেকশন দেওয়ার পর প্রেশার একটু উঠুক, তারপর স্যালাইন, এরপর কিছু ব্লাড টেস্ট লাগবে নিশ্চিত হওয়ার জন্য। আরিশ ঠোঁট কামড়ে ধরে চুপচাপ দাঁড়িয়েছিল। ঠিক আছে, আপনার যা ইচ্ছে ওষুধ দিন, কিন্তু আমার অরাকে ঠিক করুন প্লিজ। আপনি শান্ত হন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে ওনার। তারপর আমি নার্সকে পাঠিয়ে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করব। ওকে? ডাক্তার তার কাজ করতে থাকলেন। আরিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। কই, এর আগেও তো অরার শরীর খারাপ হয়েছে। সেই শরীর খারাপের কারণ অবশ্য আরিশ নিজেই। তখন তো এত কষ্ট হয়নি, অরার জন্য অস্থির লাগেনি তার। তবে আজ কি হলো? অরার অসুস্থতায় আরিশের গোটা দুনিয়া যেন অন্ধকার লাগছে। মনে হচ্ছে আরিশের প্রাণ পাখিটা অরার ভেতরে বসবাস করছে। লম্বা নিঃশ্বাস ছাড়ল আরিশ। অরার মাথার পাশে বসে কপালে হাত রাখলো একবার। এর মধ্যে ডাক্তার অরাকে ইনজেকশন দিয়েছেন। আপাতত আমার কাজ শেষ মিস্টার আরিশ, নার্স পাঠিয়ে দেব। স্যালাইন দেওয়ার পর কিছুটা স্টেবল হবে আশা করি। তবে আগামীকাল অবশ্যই চেম্বারে নিয়ে আসবেন। ওকে ডক্টর, থ্যাংক ইউ। নো, ইটস মাই ডিউটি, আসছি আমি। ওকে। ডাক্তার চলে গেলেন। সাথে সাথে সাবিহা ও তাসলিমা ঘর থেকে বেরিয়ে গেলেন। তামান্না দরজার বাইরে দাঁড়িয়েছিল এতক্ষণ, ডাক্তারের সাথে নিচে গেল মাত্র। আরিশ তীর্থের কাকের মতো অপেক্ষা করে বসে আছে, কখন ওর জ্ঞান ফিরবে। মেয়েটার চোখ মুখ কেমন ফ্যাকাশে লাগছে। বিয়ের পর থেকে নিজের দিকে কোনো খেয়াল রাখেনি সে, আর রাখবে কিভাবে? দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আরিশ। তার জন্যই আজ ওরার এই হাল। ঠিকমতো যত্ন নিলে মেয়েটার এমন অবস্থা হতো না। ওরার কপালে সময় নিয়ে চুমু খেল আরিশ, মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। জ্ঞান ফিরছে ওরার। আরিশ পাশে শুয়ে আঙ্গুল দিয়ে তার ছোট চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে দিচ্ছে। ঠোঁটের কোণে একটুখানি মুচকে হাসি।
এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরার শান্ত মুখটার দিকে। নড়েচড়ে উঠল মেয়েটা। পুরো চোখ না মেলেও বুঝে গেল আরিশ আছে একেবারে কাছে। অরা চোখ বন্ধ রেখে ধীরে ওর বুকের ভেতর ঢুকে গেল, চুপচাপ নিরাপদে। হামিংবার্ড, তুমি ঠিক আছো তো? অরার সংক্ষিপ্ত উত্তর। আরিশের বুকের মাঝে লুকিয়ে আছে সে। আরিশ এখনো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সত্যি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছি। স্বস্তির নিঃশ্বাস ফেলল আরিশ। শরীর খারাপ নিয়ে রান্নাঘরে গিয়েছিলে কেন? আর তোমার যে এনিমি আছে সেটা তো বলনি আগে। ওরা মাথাটা একটু বের করে আস্তে আস্তে বলল, বলবো কিভাবে? আপনি তো আগে এতটা ভালো ছিলেন না। তার মানে আমি আগে খারাপ ছিলাম? না না, মানে আসলে অরার এলোমেলো কথাগুলো আরিশের ঠোঁটের স্পর্শে থেমে গেল। মায়ামায়া দৃষ্টিতে আরিশের পানে তাকিয়ে আছে সে। আজকে আরিশের ঠোঁটের স্পর্শ একদম আলাদা ছিল, শান্ত, নরম, ভালোবাসার ছোঁয়া। কোনো হিংস্রতা, যন্ত্রণা ছিল না। আর কথা বলতে হবে না, এখন চুপচাপ শুয়ে থাকো। তামান্না নাস্তা দিয়ে গেলে খেয়ে নিও। আমাকে অফিসে যেতেই হবে, সেটা তুমি জানো। তবে আমি তাড়াতাড়ি ফিরব। মনটা খারাপ হয়ে গেল অরার। লোকটা আরেকটু ভালোবাসলে কি হতো? আরেকটু ভালোবাসলে আজকে অফিসে যেত না হয়তো। অরার মনে অনুভূতিরা লুটোপুটি খাচ্ছে। ইচ্ছে করছে না আরিশকে ছাড়তে, কিন্তু কি আর করার। ঠিক আছে, আর শোনো, নার্স এলে ভালো মেয়ের মতো স্যালাইন দিতে দিবে। চমকালো অরা, চোখ বড় বড় করে ফেলল। আমি ভয় পাই ওসব। কি ভয়ঙ্কর সুচ! এর চেয়েও কয়েক গুণ বড় সুচ যখন নিতে পারো, তাহলে এতটুকু সুচও পারবে। ইচ্ছে থাকতে হবে বেবি। শোয়া থেকে উঠে বসলো আরিশ। অরা লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। লোকটা মাঝে মাঝে বড্ড অসভ্য কথাবার্তা বলে। অরা নীরবতা দেখে আবারও বলল আরিশ, আমি দুপুরের মধ্যে ফিরব। তখনই সাথে করে নার্সকে নিয়ে আসব। বিকেলে স্যালাইন দিবে। আমি থাকবো পাশে, ঠিক আছে? এখন ওরা ঠোঁটের কোণে হাসি ফুটল। আরিশ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের স্যুটগুলো পরিপাটি করছে। আচ্ছা, গুড গার্ল, আমি গেলাম, টাটা। বাচ্চাদের মতো টাটা বলাতে হাসলো আরিশ, কিন্তু ওরা ঠিক বুঝতে পারল না সেটা। বেরিয়ে গেল আরিশ। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে রইল ওরা। দুপুরবেলা রহমান চৌধুরী এবং ফারুক চৌধুরী তাদের অফিসে বসে আছেন। বাতাসে কিছুটা গরম। শহরের ব্যস্ততা একটু দূরে থাকলেও অফিসে চাপপূর্ণ পরিবেশ। জানালার বাইরে রোদ মৃদু ঝলমল করছে, তবে অন্দরমহলে ঠান্ডা, কৃত্রিম আলোয় ভরা। বড় একটা কাঠের টেবিলের চারপাশে বসে আছেন ওরা। পাশে এক কাপ কফি রাখা। সম্পর্কে তার আপন ভাই রহমান চৌধুরী 60-এর কাছাকাছি, আর ফারুক চৌধুরীর বয়স 50 ছুঁই ছুঁই। রহমান এবং ফারুক আরিশের বিজনেস রাইভাল। দীর্ঘদিন ধরে আরিশের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে তারা, কিন্তু কোনোভাবেই তারা আরিশকে টেক্কা দিতে পারছে না। তাদের সব কৌশল, পণ্য এবং মার্কেটিং স্ট্র্যাটেজি আরিশের সামনে দুর্বল হয়ে যাচ্ছে। তবে তারা শান্ত বসে থাকার পাত্র নয়। তাদের নিজেদের গোপন ব্যবসা আছে, কিন্তু সেটা পুরোপুরি অবৈধ। তারা জানে যদি এসব কাজ ফাঁস হয়ে যায় তারা শেষ হয়ে যাবে। তবে এই মুহূর্তে তাদের একটাই লক্ষ্য, আরিশের ব্যবসাকে নষ্ট করে নিজের পথ পরিষ্কার করা। ফারুক কফির কাপের দিকে তাকে সিগারেট ধরিয়েছিল। ধোঁয়া তার মুখ থেকে বের হয়ে ছড়িয়ে পড়ছে। তিনি জানলা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, এ আরিশের কিছু একটা করা উচিত। তিনি একটা ঝাপসা হাসি দিলেন। সিগারেটের ধোঁয়া মৃদুভাবে বেরিয়ে যাচ্ছে। রহমান তার হাতে থাকা কিছু কাগজপত্র নেড়ে বললেন, তুমি ঠিক বলেছ। তার ব্যক্তিগত জীবনই এখন আমাদের হাতিয়ার। এই বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবছি, তবে একটু সময় নেব। আমাদের পদক্ষেপ খুব সাবধানী হতে হবে। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল তো বাঁকাতেই হবে। তার কণ্ঠে ঠান্ডা এক ধরনের আক্রোশ। মনে হচ্ছে তার লক্ষ্য শুধু আরিশ নয়, তার সমস্ত পৃথিবী ধ্বংস করে দেয়া। ফারুক হালকা মুচকে হাসল। আমাদের পরবর্তী পরিকল্পনা শুধু তার ব্যবসা নয়, তার জীবনের সব কিছু। একবার তার পারিবারিক সম্পর্কগুলো বিপদে পড়লেই তাকে একা পাওয়া যাবে, আর তখন আমরা তাকে চাইলেই সহজে টেক্কা দিতে পারবো। তিনি কফির কাপটা টেবিলের উপর রেখে আবারও সিগারেট ধরালেন। রহমান কাগজগুলো একপাশে সরিয়ে দিয়ে খোলামেলা স্বরে বললেন, তার ভালোবাসার মানুষদের কাছে যেতে হবে। পেছন থেকে আঘাত আসলে সামনে দাঁড়িয়ে সে কিছুই করতে পারবে না। হ্যাঁ, শুনেছি নতুন বিয়ে করেছে, গ্রাম থেকে তার পরিবারও ঢাকায় এসে থাকছে। আগে তো একা ছিল, কিন্তু এখন তার পরিবার আছে সাথে। ফারুকের মুচকি হাসলেন রহমান। ঠিক আছে, এবার দেখা যাক। তারা দুজনেই চুপ করে গেল।
খান ইন্ডাস্ট্রিকে পথে নামানোই যেন তাদের একমাত্র লক্ষ্য।